হার্টবিটটা একটু শোনায় যে এখন কম হলো 160-170 হার্টবিট আছে। মানে আপনাকে দেখার জন্য প্রায় 3 বছর ধরে অপেক্ষা ছিলি। আমি যতদূর জানি এখানে বিজনেস রুলস অ্যান্ড রেগুলেশন বলতে একজন লোকালকে অবশ্যই এখানে ক্যাশে বা রেগুলেটরি কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। বলতে পারেন মালয়েশিয়া মোটামুটি ভালোই হাইপে থাকা একটা মার্কেট হচ্ছে এটা। আপনি আফ্রিকান ভিডিও বেশি করেন না? না, আমি আফ্রিকা কোনোদিন যাই নাই ভাই, ভয় লাগে। মানে সবাই চিন্তেছে যে আফ্রিকার জঙ্গল থেকে আসছে এই লোক। যখন ভিতরে যাওয়ার পরও অফিসারে বলছে যে এই ফর্মের সমস্যা, কিছু চা পানির খরচ দেন। কি আদর যত্ন করে এখানে সার্ভ করা হচ্ছে খাবার। এক ভাই বললেন ঘুষের মতো একটা লেনদেন হয়েছে ওনার সাথে, এক ভাই বললেন যে না, ওনার সাথে এরকম কখনো ঘটেনি। কমেন্টটা আমি আপনাদের কাছ থেকে নিতে চাই। মালয়েশিয়ার বাংলাদেশের প্রাণ কেন্দ্র মালয়েশিয়ায় বাংলা পাড়ায় আপনাকে ওয়েলকাম। ওয়েলকাম নতুন একটা ভিডিওতে। আমি সাইফ, আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। এখন আছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। রাইট নাও আমি এখান থেকে যাচ্ছি বেসিক্যালি এই দেশের বাংলাপাড়ায়। বাংলাপাড়া বলতে পৃথিবীর প্রায় সব দেশগুলোতে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা বসবাস করেন, অ্যান্ড ওনাদের নিয়েই একটা নিজস্ব কালচার, বাঙালি এক ঐতিহ্য ওই জায়গাগুলোকে কী করে গড়ে ওঠে, যেগুলোকে বাংলাপাড়া বলে আমি আখ্যা দিয়ে থাকি। এইখান থেকে কীভাবে কুয়ালালামপুর সিটিতে যাব সেটা একটু দেখাই প্রথমে, অ্যান্ড ওখানে গিয়ে বাংলাপাড়া কী এক ব্যাপার স্যাপার সেটা অবশ্যই জানবো। চলুন। সো এখানে L5 মানে লেভেল 5, লেভেল 3, লেভেল 2, লেভেল 1। লেভেল 1 হচ্ছে বেসিক্যালি ট্রেন বা গাড়ি এগুলো পাওয়া যাবে, বিশেষ করে এইখান থেকে যাওয়ার জন্য কুয়ালালামপুর সিটি। এখান থেকে মোটামুটি ভালো একটা দূর কুয়ালালামপুর সিটি। কীভাবে যাবেন সেটা আপনাদেরকে দেখাই। এই যে KLIA এক্সপ্রেস বা KL এক্সপ্রেস বলে যেটাকে চিনে, লেভেল 1-এ। বাহ, কি রাজার হালত দেখুন তো। রীতিমতো আমি একাই বলতে পারেন এয়ারপোর্টের পুরো একটা লিফট নিয়ে। এটাই হচ্ছে সেই KL এক্সপ্রেস বলে যেটাকে চিনে। আমাদের নিচে নামতে হবে। এখানে আরও মানুষ উঠলো। প্রতিটা লিফটে এরকম লেখা আছে KLIA এক্সপ্রেস, একদম 1-এ। এই পাশ থেকে করবে রাইট, সোজা ট্রেন। টিকিট নেওয়ার জন্য আমাদের যেতে হবে এই পাশে। ঢাকা মেট্রো যে স্টাইল, ঢাকা মেট্রোর স্টাইলে টিকিট আমরা এখান থেকে নিতে পারবো। পেমেন্টের কী ব্যাপার স্যাপার চলুন দেখে আসি। বাই টিকিট অ্যাডাল্ট 16 বছরের উপরে একজন। KL সেন্ট্রাল হচ্ছে লাস্ট স্টেশন। KL সেন্ট্রাল সিঙ্গেল ট্রিপ একজন। প্রসিড ভাড়া কত দেখাচ্ছে 55 মালয়েশিয়ান রিঙ্গিত। সো আমি এখানে কার্ড দিয়ে পেমেন্ট করবো। কার্ডও আছে, ডিজিটাল ওয়ালেটও আছে, ক্যাশ নাই কিনা আমি নিশ্চিত নয়, ক্রেডিট অথবা ডেবিট কার্ড। এদিকে দিয়ে দিলাম কার্ড, অ্যান্ড এখন চাইবে হয়তো বা পিন দিয়ে দিলাম এন্টার। এদিকে পেমেন্ট হয়ে টিকিট বের হয়ে আসবে, ট্রানজ্যাকশন অ্যাপ্রুভড। চলে আসছে টিকিট। এই টিকিট দিয়ে এখন এটা চাইলে এই টিকিটও আমি নিতে পারবো। দেন এদিকে এখন আমি যাব, মানে তাদের সিটির ভিতরে যে ট্রেন, ওই ট্রেনটাকে ডিরেক্টলি অ্যাড করে দিতে হচ্ছে আপনার এই যে প্ল্যাটফর্ম, এয়ারপোর্টের প্ল্যাটফর্ম, এটার সাথে। চলুন, এই হচ্ছে KL এক্সপ্রেস। সিট খালি, এই যে খালি পড়ে আছে। কত সিট আছে দেখুন, কি ভিআইপি ট্রেন বলতে পারেন। এভাবে আপনারা মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর সিটির দিকে যাওয়ার জন্য ট্রেনে উঠতে পারেন। 55 রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় প্রায় 1600 টাকা সামথিং। 1 টাকায় মালয়েশিয়ার 1 রিঙ্গিতে বাংলাদেশে 32 টাকার মতো হয়ে থাকে। কি মজার ব্যাপার দেখুন, মাত্র 25 মিনিটে এয়ারপোর্ট থেকে প্রায় 30 কিলোমিটার বা 40 কিলোমিটার একটা ডিস্টেন্সে আমি চলে আসলাম। এখন এখান থেকে আমি একটা গাড়ি বা উবার বুক করে চলে যাব হচ্ছে বুকিত বিংতাং, যেখানে অনেকগুলো বাংলাদেশিরা আছেন, প্লাস আরও বেশ কিছু এরিয়া আছে। আমি প্রথমে যাচ্ছি বুকিত বিংতাংয়ে, যেখানে আমার হোটেল। তো ভাই হচ্ছেন আমাদের সাথে আগের ভিডিওতে দেখেছিলেন, আমরা সবাইকে বিদায় দিয়ে দিচ্ছি। এখন আমরা দুইজনেই আসি। ভাইও লাঠি একা ঘুরতেছিলেন, আমিও। কি অবস্থা ভাই, ভালো আছেন? তাই? হ্যাঁ বাবা, দেখা হয়ে ভালো লাগলো। এই যে বাংলা পাড়া, এমনি বলছি যে রাস্তাঘাটে হাঁটার সবাই এখানে বাংলাদেশি ভাই ব্রাদারদের সাথে দেখা হবে, এটা খুবই কমন একটা ব্যাপার। কি কাজ করেন? আমি কানেকটিশনে কাজ করি। কত বছর হলো আসলেন? আমি প্রায় 12 বছর। 12 বছর জীবনে একটা যুগ কাটাই দিয়েছেন এই ভাই। তো ভালো আছেন? তবে বেসিক্যালি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে এরিয়াটা কেন জানি থাইল্যান্ডের ফুকেট পাতায়ার মতো একটা পরিবেশ। এখানে বুকিত বিনতাং যে এরিয়া, এখানে কোনো মুসলিম দেশ হিসেবে অনেক ধরনের রেস্ট্রিকশন ডেফিনেটলি এই পুরো দেশটার মধ্যে আছে, বাট এই এরিয়াটা দেখলাম একদম ওপেন।
এটা মানে খুবই অবাক করার মতো একটা ব্যাপার। বাই দ্য ওয়ে, এক ভাই আমাকে দাওয়াত দিয়েছেন এখানে, ওনার সাথে বেসিক্যালি দেখা করতে আসা, অ্যান্ড এখানে কোথাও হয়তো বা উনি আমার জন্য ওয়েটিংয়ে আছেন। অনেক অনেক সরি ভাই। ভাইকে আগের ভিডিওতে দেখছেন আপনারা। চলেন আজকে ভাইয়ের সাথে দেখা যাক কই যাওয়া যায়। রেস্টুরেন্টের নাম দেখুন প্রবাসী আড্ডা। প্রবাসী ডেফিনেটলি বাংলা শব্দ, এটা হয়তো বা বাংলাদেশি। ভাই এটা কি বাংলাদেশি রেস্টুরেন্ট? বাংলাদেশি মালিক এটা? মালিক বাংলাদেশি। কুয়ালালামপুরে খুবই ফেমাস পিঠাগড়, বিআইপি পিঠাগড়। এই জায়গাটার নাম কি? এইখানে দেখুন বিকাশ নগদের সাইনবোর্ড দেওয়া আছে, বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে এখানে মানি এক্সচেঞ্জের করা হচ্ছে ক্লায়েন্টকে উদ্বুদ্ধ করার জন্য। মোটামুটি এখানে বিচরণ বলতে পারেন বেশিরভাগই বাংলাদেশি। সবাই মনে করেন কোনো না কোনো কাজে কর্মে আছেন অথবা রেস্টে আছেন, তাই রাস্তাঘাটে এখন খুব কম দেখা যাচ্ছে। আমি জেনে রীতিমতো অবাক হয়েছি যে এই দেশটাতে প্রায় 8 থেকে 10 লাখ বা 15-20 লাখ বাংলাদেশি আছেন। কত 2-3 লাখ হবে এরকম ভাবছিলাম, বাট কয় লাখ হবে বাংলাদেশি এখানে আনুমানিক? 30 লাখ। ভাই বলতেছে 30 লাখ। ভাই বলতেছে সরকারি হিসাবে আছে 18 লক্ষ। কলিংয়ে আসছে 2023-এর বৈধ সংখ্যা বেশি। কলিং বলতে কলিংয়ে মানে বাংলাদেশ প্রতিটা রাষ্ট্র থেকে কলিংয়ের লোক আনা হয়। এটা কে আনে? সরকার আনে? সরকার আনে, সে গভর্নমেন্ট। আপনাদের এখানে আকামা সিস্টেম বা কি ব্যাপারে যদি একটু বলুন। আমরা বলতে আমাদের পাসপোর্টে ভিসা সিস্টেম কতদিন মেয়াদ? 1 বছর। এটার জন্য কত খরচ হয় আপনাদের? এখন বর্তমানে 4,000 রিঙ্গিতের মতো। 4,000 রিঙ্গিত মানে বাংলাদেশের প্রায় 1,20,000 টাকা মতো খরচ হয়। আর এক ব্যাগে এক্সট্রা কোনো খরচ আছে? প্রতি বছর আগে ছিল 3 বছর, 2 বছর পর মেডিকেল। প্রতি বছর মেডিকেল করতে হয়, এটার এক্সট্রা কিছু চার্জ আছে। আর নতুন একটা ইপিএফ নামে একটা সফটওয়্যার খুলছে গভর্নমেন্ট মালয়েশিয়ার। এখানে আমাদের যে বেসিকের 2% দেখা গেছে সরকারি ফান্ডে, এটা বিমার মতো মানে প্রতি মান্থলি রাখতে হয়। কত রিঙ্গিত? 2% কিসের 2%? বেতন, যার যত বেতন আসে বেতনের 2% আপনার, এটা আপনি মেডিকেলে গেলে ইন্স্যুরেন্স হিসেবে বা বিমা হিসেবে পান। আবার একবারে যখন চলে যাইব তখন এটা দিয়ে দিব। আপনার কি কোনো কপি লাগান টাকা আছে নাকি নিজস্ব? নিজস্ব বলতে নিজেরা ফ্রি ভিসার মতোই আছে, এজেন্টের মতো। আপনার বিষয় কি ক্যাটাগরি এখন? এখন মোটামুটি কলিংয়ে কনস্ট্রাকশন লেভেলে কিছু আছে, আর পাম অয়েল যারা আছে ফ্যাক্টরি কিছু আছে, পাম অয়েল আছে, এই জাতীয় ক্যাটাগরি। মনে করেন আপনার এখন কনস্ট্রাকশন ক্যাটাগরি, আপনি কি চাইলে ফার্ম ওয়েলে কাজ করতে পারবেন? না, আমার যে সেক্টর আমি সেক্টরে কাজ করতে পারবো। এখানে যত খাবার দেখতে পাচ্ছেন সব একদম দেশি স্টাইলে। এটা গরু কালাবোনা, এটা এটা কি ভাই? বট, ভুড়ি বট। আবার এটা কলিজা বোনা মনে হয়, চিকেন, আবার মনে হয় এখানে মাটন, খাসির মাংস, এই যে মাছ, শৈল মাছ, আলু ভাজি, কত আইটেম দেখেন, সব একদম পিওর দেশি স্বাদে। দেখেই মনে হচ্ছে দেশের কোনো রেস্টুরেন্টে আসছে খাইতে। এখানে দেশীয় মানুষের হচ্ছে মেন ক্রেতা, সেই হিসেবে দেশি খাবারগুলো এখানে ভরপুর। অর্থাৎ এই বিদেশের বুকে এসে যদি কেউ দেশি টেস্ট ফিল করতে চায়, ডেফিনেটলি তার এই ধরনের যে রেস্টুরেন্ট, দেশি রেস্টুরেন্ট, এগুলোই হবে হচ্ছে প্রধান গন্তব্য। আসসালামু আলাইকুম। তাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেশি বাদে পরিচিত ভাই ভাইদারও পাওয়া যাচ্ছে। সো খাবার নিয়ে আসছে, এটা একদম পিওর দেশের মোরগ পোলাও স্টাইলের ভাত বলতে পারেন। এটা পোলাও না ভাই? পোলাও দেখেন কি আদর যত্ন করে এখানে সার্ভ করা হচ্ছে খাবার। ভাই এই ভিডিওগুলো তো অনেকেই দেখে, তো একটা আইডিয়া নিতে চাই, যদি দামের একটা আইডিয়া কি দেওয়া যাবে, কেমন দাম হয়? হ্যাঁ অবশ্যই দাও। যেমন এটা কি? এটা হচ্ছে মাটন। মাটন এটা সিঙ্গেল পোরশন। এখানে সিঙ্গেল পোরশন দাম 1:2 হয়, দুজনে শেয়ার করতে পারে আর কি। আচ্ছা, এটা সিঙ্গেল 15 রিঙ্গিত। 15 রিঙ্গিত মানে বাংলাদেশের 450 টাকা সামথিং এরকম। আর এটা ডাল? এটা হচ্ছে ডাল, এটা ফ্রি। ডাল ফ্রিতে আসে। এর তরফ থেকে ডাল আর সালাদটা ফ্রি থাকে আমাদের। আচ্ছা, আর এটা মাছ? পাবদা মাছ। এখানে এটা হচ্ছে পার পিস 6 রিঙ্গিত করে আর কি। মানে 180 টাকা হচ্ছে এক পিস। এটা ভর্তা? আর এটা হচ্ছে শুটকির ভর্তা, এটা হচ্ছে একদিন পরিমাণ 3 রিঙ্গিত করে। 3 রিঙ্গিত শুটকি ভর্তা, মানে 180 টাকা বাংলাদেশি টাকায়। আর চিকেনটা? চিকেন কারি আনুমানিক 5 পিস থাকে, আর এটার প্রাইস হচ্ছে 12 রিঙ্গিত, 360 টাকা মতো। আর এটা 1 পোরশন সাদা পোলাও, এটা হচ্ছে 8 রিঙ্গিত করে পার প্লেট, ডিম সহ 240। বাংলাদেশেও তো মোরগ পোলাও 150 টাকা হয়, এখানে 240। সেই হিসেবে আমার মনে হয় না যত আমাকে বেশি। খাবারের দাম বাংলাদেশের তুলনায় অত বেশি মনে হচ্ছে না। যেমন এই যে মাটন বলেন যে কত বললেন? 15 রিঙ্গিত। 15 মানে 450 বা একটু কম বেশি। তো বাংলাদেশেও তো এরকমই, এত দেয় না, এর চেয়ে আরও কম দেয়। দাম মোটামুটি 200, 250 এরকমই হয়ে থাকে। আপনার দেশের বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। থ্যাংক ইউ। এই জিনিসটার নাম কি বলছেন ভাই?
মেলো আইস মালয়েশিয়া মেলো আইস। মেলো আইস মেলো আইস, এটা অনেকটা দেখতে কফির মতো মনে হচ্ছে। এটা কি কি দিয়ে বানানো? এটা কপি সিস্টেম Coffee. মালয়েশিয়ার একটা মিনো যেটা বলে মেলো আইস, এটা মেলো মেলো আইস খাচ্ছি মালয়েশিয়ার ট্রেডিশনাল বলে এটা। এটা তো চকলেট দিছে মনে হচ্ছে, এটা চকলেট কালার চকলেট দিছে। আমরা কফি যে খাই তিতা, কিন্তু এটা মনে করেন ওই যে আমরা মিল্ক শেক, ওরিও মিল্ক শেক এই টাইপের কিছু খাই না, ওইটা মনে করেন গরম বাসন। বাঙালি পাড়া বাংলা খাবার খেয়ে পেট রীতিমতো লোড। দেশি শাক সবজি দেখা যাচ্ছে, পিওর লাল শাক, পুঁই শাক। আখের জুস খাবো? না ভাই, এখন আপাতত কোনো জুস খাইতে পারতেছি না। এই যে ফোর্স অনেকটা মনে হচ্ছে সৌদি দুবাই যে ফিল সেটা পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, এগুলো কি এখানে চাষ হয় না দেশ থেকে আসে? এখানে চাষ হয় আশেপাশে না সিটির ভিতরে? এই বাইকে পরিচয় দেওয়া ওনার হার্টবিটটা একটু শোনায় যে এখন কম হলো 160-170 ওনার হার্টবিট আছে। উনি আমাকে লাইভে দেখে বেশ কিছুক্ষণ পুষছিলেন পান্ডায়, হঠাৎ করে দেখে সামনে তো দেখা হয়ে গেল এরকম। তো ভাই নাকি খুব কষ্টে আছেন বলতে চাচ্ছিলেন না সুখে আছেন? মানে আলহামদুলিল্লাহ এখন সুখে আছে। আপনাকে কতদিন অসুখে ছিলেন, মানে কষ্টে ছিলেন কতদিন, কত বছর? 3 বছরের মতো আপনাকে দেখার জন্য খালি, ও আচ্ছা আচ্ছা, মানে আপনাকে দেখার জন্য প্রায় 3 বছর ধরে অপেক্ষা ছিলি আপনি কখন মালয়েশিয়াতে আসবেন। তাই তো আজকে ফাইনালি দেখা হয়ে গেল। আপনি আসছেন 3 বছর ধরে, কি কাজে আছেন এখন? এখন আলহামদুলিল্লাহ কানেকটেশন কাজ। শুরু থেকে কাজ পাইছিলেন? শুরু থেকে একটু কষ্ট হয়েছিল, কষ্ট এখন বলতে কেমন? আলহামদুলিল্লাহ কষ্ট বলতে প্রায় বাংলা টাকায় 4-5 লাখ টাকার মতো লস খাইছি। লস বলতে? একজন ইন্দোনেশিয়া নাগরিক নিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। ওনার কিন্তু আমাকে দেখেন, কিন্তু আপনাদেরকে বা ওনাদেরকে দেখার সুযোগ আমার হয় না। এই যে বিভিন্ন দেশে যখন এখন যাচ্ছি তখন সামনে দেখা হওয়ার একটা সুযোগ হচ্ছে। ভাইয়ের ভিডিও প্রায় সময় আমি দেখি, প্রায় সময় বলতে আমি প্রতিদিনই। কালকে ভাই ভুগিবিন্দার নিয়ে একটা আমার রুমের পাশে আচ্ছা, লাইভ আপনার আছে। রুমের পাশ দিয়ে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা। ভাই একটা লাইভ দিছে, আমি প্রায় রাত্রে ভিডিও ফলো করার সাথে সাথে ভিডিও ওই জায়গার মধ্যে দেখলাম, তাও পাইলাম না। তো আজকে আমার রুমের সামনে ভাই আসলে ফোনে কথা বলতে ফোন কাইটা ভাইয়ের সাথে দেখা বলে গেছি। যাক, অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। ইতিমধ্যে এখানে মাইক চলতেছে, খাওয়াবে, খেয়ে দিবে বিল। আপনারা যেই বাসায় থাকেন এখানে কখনো পুলিশ আসছিল? একবার আসছিল 7 বছর হয়েছে প্রায়, উপরে উঠছিল, তাও একজন কমপ্লেন দেওয়ার পরে চীনারা উপরে গেছিল। এমনি রুমে ওঠার ইয়া নাই যদি বড় ধরনের কোনো কমপ্লেন না থাকে। তো এখানে মোটামুটি যে রাইডগুলো হয় বেশিরভাগই রাস্তাঘাটেই। রাস্তাঘাটে এ হচ্ছে বেসিক্যালি এখানকার ব্যাপার। আমি এখন যাচ্ছি রুমের দিকে, কালকে আবার বের হব এই এলাকাগুলোতে। আপনাকে অনেক 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 ধন্যবাদ, অ্যান্ড বাংলাদেশের অনেক মানুষ এই ভিডিওটা দেখবেন, সবার তরফ থেকে আপনাকে ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। শুভ দুপুর বন্ধুরা, পরের দিনে আবার জয়েন করলাম। আমি সাইফ। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমার থাইল্যান্ডের ওল্ড টাউনের কথা খুব মনে পড়ছে। বাংলাপাড়ার এই পর্যায়ে আমি এখন আছি চায়না টাউনে। এখানে পুরোই চাইনিজ সংস্কৃতিগুলো দেখা যাবে, কিন্তু এই চাইনিজ সংস্কৃতির মাঝখান থেকে খুঁজে নেব আমাদের সেই মিনি বাংলাদেশ বা মিনি ঢাকার বাসিন্দাদেরকে। এখানে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি সব লোকাল চাইনিজরাই ব্যবসা বাণিজ্য তাদের। চলুন ঘুরতে ঘুরতে দেখা হবে, কার সাথে যে দেখা হবে, কতজনের সাথে যে দেখা হবে আমি আপনার কোনো আইডিয়াই নেই। বলা হয় মালয়েশিয়ার ব্যবসা বাণিজ্য থেকে তাদের শিল্প, কালচার, ঐতিহ্য, ইটস অ্যান্ড এভরিথিং সব কিছুতেই চায়নার ইনফ্লুয়েন্স আছে। বলতে পারেন মালয়েশিয়ার মোটামুটি ভালোই হাইপে থাকা একটা মার্কেট হচ্ছে এটা। মালয়েশিয়ার এই কুয়ালালামপুরে যেই আসুক না কেন অ্যাটলিস্ট একবার হইলেও নাকি এইখানে আসবে, কিনুক আর না কিনুক ওটা পরের ব্যাপার। ওয়ালাইকুম আসসালাম, কি ভাই ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। বিশ্বাস করেন, আপনি সামনে আপনারা দেখতেছি, আমি বিশ্বাসই হইতেছি না। তাই? আল্লাহর কসম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যালো। আপনার এই আফ্রিকার অনেক সুন্দর সুন্দর যে জিনিসগুলো আপনি ট্রাভেল করেন দেখান, বিশ্বাস করেন আমি কিন্তু রেগুলার আপনার ভিডিও দেখি। হ্যাঁ বুঝতে পারতেছি। এই জায়গাটা মূলত বিশেষত্ব কি যদি জানাইতেন? এখানে মানুষ দেখলাম যে অনেকেই কিনুক না কিনুক ঘুরতে হইলেও আসে।
এটা হইতেছে আসলে মানে আমার যতটুকু অভিজ্ঞতা সেখান থেকে এই সাউথ ইস্ট এশিয়ার এদিকে প্রত্যেকটা দেশে এরকম একটা টুরিস্ট স্পট আছে যেখানে মানুষ ব্র্যান্ডেড জিনিস ফেক কফি বা এরকম মানে কম দামে পায়। সহজেই কম দামে পায়, যার কারণে এখানে যারাই আসে ঘুরতে ওদের কাছে একটা কালচার যে এরকম মার্কেট প্রত্যেকটা দেশেই আছে, একবার ঘুরে যেখানে যাবে। পাই ওইখানে যায় আর কি। এটা যদিও চায়না মার্কেট বলে পরিচিত, আপনি বাংলা পাড়া বলে নিজেকে এখানে এক্সপ্লোর করতে পারবেন। আমরা এখন যাচ্ছি সামনে কুত্তরায়া জায়গাটার নাম। চলুন, ওইটাকে বলা হয় মিনি ঢাকা। কেন মিনি ঢাকা বলা হয় তার একটা কারণ স্বরূপ আমার আশেপাশটাতে দেখতে পারবেন, বলতে পারবেন আপনি আমাদের দেশে গুলশান বনানীর মতো একটা জায়গায় হয়তো বা আপনি হেঁটে যাচ্ছেন, এরকমটা এই জন্যই ফিল হবে কারণ আপনার আশপাশে সবাই বাঙালিই থাকবে। আফ্রিকা জঙ্গলে থাকি। এই তো ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। বাসায় বাজার করে নিয়ে যাচ্ছেন নাকি? না এটাকে করতে এসেছিলাম। 1 টাকায় কয় টাকা পাওয়া যায় 1 রিঙ্গিতে এখন আজকে রেট অনুযায়ী? বর্তমানে আজকে অ্যাকাউন্টে 31 টাকা 88 পয়সা বোনাস সহ, বিকাশে আপনার 31 টাকা 57 পয়সা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। वो भी बांग्लादेशी नाকি? पाकिस्तान से। पाकिस्तान कहाँ से? पंजाब रेंजर खान। पंजाब। मैंने गया था पंजाब को, लाहौर सिटी में। माशाल्लाह और अच्छा है। আলহামদুলিল্লাহ। डोनेशन ये मदरसे के लिए आए আচ্ছা ঠিক, থ্যাংক ইউ। কোনো ডোনেশনের জন্য আসছে বলে পাকিস্তান থেকে, আমি দেখে একদম মনে হইলো যে বাংলাদেশি। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। কুত্তরায়া জায়গাটা কি এটা? ওই পাশে? আচ্ছা, তো এইখান থেকে মেইনলি শুরু হয় কি, আবার বলতে পারেন যে দেশি আড্ডা। তো বাংলাদেশিরা যে এখানে কয়েক বছর পর দেশে যায় তখন ওই যে আসে না কেনাকাটা আত্মীয় স্বজন পরিবারের জন্য, এরকম কিছু দোকান থাকে যেগুলো মনে করেন মোটামুটি ওনারা জানে যে দেশে যাওয়ার জন্য কি জিনিসগুলো দরকার, সেম জিনিসগুলোই মনে করেন একটা লাগেজ খালি এখানে নেবে, আর ওই লাগেজটা এরকম একটা দোকান থেকে চাইলে যে কেউ ভর্তি করে নিতে পারবে, বড় করে লাগিয়েছে। এই লাগেজে নিয়ে যেতে পারবে। তো আমি এটা বোঝাতে চাচ্ছিলাম লাগেজ থেকে একটা পিন পর্যন্ত সব কিছু এরকম দোকানগুলোতে পাওয়া যায়, এবং এই দোকানগুলোতে জিনিসপত্রের কেমন দাম চলেন একটা আইডিয়া দিই। দাম যদি দেখাই, যেমন এই যে এটা 135 রিঙ্গিত না? 135 টাকা, বাট কিছুটা কম আছে, স্যাক্রিফাইস আছে। আচ্ছা, মনে করেন স্যাক্রিফাইস বলতে কত ডিসকাউন্টে পাই? 20 টাকা 25 টাকা। তাইলে মোটামুটি 3500 থেকে 4000 টাকা বাংলাদেশি টাকায় দিয়ে এমন একটা কম্বল পাওয়া যাবে। জি জি জি। এখানে এই যে সিম, বাচ্চাদের খেলনা, চকলেট, কম্বল, কসমেটিক্স আইটেম, এই টাইপের দোকানগুলোই হচ্ছে মেইনলি এখানে দোকান। মোটামুটি এরকম অনেকগুলো দোকান এখানে আছে না? জি অনেকগুলো আছে, অনেকগুলো। এটা হচ্ছে মালয়েশিয়ার বাংলাদেশের প্রাণ কেন্দ্র। মানে বাংলা পাড়া বলতে পারবেন, এটা মালয়েশিয়ার না? জি জি অবশ্যই। মালয়েশিয়ায় বাংলা পাড়ায় আপনাকে ওয়েলকাম, এরকম একটা ব্যাপার। মালয়েশিয়ার টিভিতেও চলতেছে আনসিন আফ্রিকা। নীল পানি, দ্বীপ, রঙিন রাত, এই ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়া দেখি, কিন্তু একটা প্রশ্ন সবসময় এই হচ্ছে ব্যাপার, মালয়েশিয়াতে এসেও চলতেছে আনসিন আফ্রিকা। মালয়েশিয়ার বাংলা পাড়ায় এসে আমি বাংলাদেশের সরকারের তরফ থেকে যে ব্যাপারগুলো এখানে ঘটতেছে দিনের পর দিন মালয়েশিয়া প্রবাসী ভাইদের সাথে, এটা রীতিমতো আমি স্পিচলেস বলতে পারেন। এই দেশের গভর্নমেন্ট কি করতেছে না করতেছে ওটা ডেফিনেটলি তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমাদের অভিভাবক হিসেবে আমাদের যে রাষ্ট্রদূত বা যে ডিপ্লোম্যাটিক টিমগুলো এখানে থাকেন ওনাদের যে সাথে বাংলাদেশি ভাইদের কী অভিজ্ঞতা সেটা যদি একটু শেয়ার করতেন। ভাইয়ের বাড়ি বলেন চট্টগ্রামে না? হ্যাঁ, আমার বাড়ি চট্টগ্রাম কক্সবাজারে। আসলে সমস্যাটা হচ্ছে যে অনেক গভীরে। মালয়েশিয়ায় বর্তমানে 27 লাখ বৈধ লোক আছে, কিন্তু সঠিকভাবে কেউ কাগজপত্র পায় না, কেউ পাসপোর্ট পাচ্ছে না। আর আমি নিজে এখানকার পুরাতন লোক হয়ে আজকে 15 বছর হইয়া আমি নিজে একটা এনআইডি কার্ডের জন্য গেছিলাম। এই এনআইডি কার্ড নিতে গিয়ে আমি নিজে ব্যান্ড ড্রাফ করে নিজে সব কিছু করে যখন ডিসেম্বরে আমি জমা দিয়েছিলাম, 2025 সালের ডিসেম্বরে, আজকে 6 মাস 5 মাস হলো। যে জিনিসটা 1 মাসে পাওয়ার কথা সেটা আজকে 6 মাস হয়েছে। জিনিসটা যখন নেওয়ার পর যখন ভিতরে যাওয়ার পরও অফিসারে বলছে যে এই ফর্মের সমস্যা, আপনার থেকে 100 রিঙ্গিত দিতে হবে। পরে 100 রিঙ্গিত দেওয়ার পরও আবার বলে যে আরেক অফিসারে কয় এইটা তো সবই বুঝলাম, কিন্তু আমাদেরকে কিছু চা পানির খরচ দেন। আবার 50 রিঙ্গিত দিয়ে আসলাম, এখনো পর্যন্ত আমরা জিনিসটা পেলাম না। আজকে প্রায় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এখন মানে ধরেন 6 মাস।
অনেকে বেতন পায় না 5 মাসের, 6 মাসের, 7 মাসের, 1 বছরের বেতনও না পেয়ে থাকে। তাদেরকে যখন এমবাসিতে পাঠাই, তাদেরকে কোনো সাহায্য করার জন্য কোনো ধরনের সাহায্য করে না। আর আমাদের কাছে আসলে আমরা চেষ্টা করি 100 রিঙ্গিত, 200 রিঙ্গিত আমরা নিজেদের থেকে পকেট থেকে ভুক্তভোগী দিয়ে, অনেকে খাবারই খাই না, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ খাবারই পাই না, ভাত খাইতে পারে না, তাদেরকে ভাত খাওয়াই, খাবার দিই, 100 রিঙ্গিত, 200 রিঙ্গিত আমরা নিজেদের পকেট থেকে দিয়ে তারপর টিকিট দিই, তারপর দেশে পাঠাই। কিছুক্ষণ আগেও তো 2 জন আসলো এরকম। তাই এই জিনিসগুলো এমবাসি দেখে না আমাদের কাছ থেকে। আর এখানে মালয়েশিয়াতে এখন বর্তমানে কোনো কাজই নাই, কোনো কাজ নাই। আরও দিচ্ছে কলিং, আরও বলতেছে 1 লাখ 2 লাখ মানুষ আনবে, এখানে কোনো কাজই নাই। রাস্তাঘাটে দেখবেন কোনো কাজ নেই, মানুষ বসে আছে রাস্তায়, কোনো কাজ নাই। কিন্তু কলিংটা কে দিচ্ছে? সরকারে দিচ্ছে, মালয়েশিয়ান সরকার। হ্যাঁ, সব কিছুই মানা যায়, কিন্তু অ্যাম্বাসির যে ব্যাপারটা, এটা আমি বেশ কয়েকবার বিভিন্ন ভিডিওতেও ইভেন দেখছিলাম যে কোন এক প্রবাসীকে মারছিল বা এরকম একটা ঘটনা কি এখানে ঘটছে? হ্যাঁ, মানে এখানে আসলে বাংলাদেশ এম্বাসিটা আসলে বাংলাদেশিদের আন্ডারে নাই, এটা রাজনৈতিক আন্ডারে চলে গেছে। মানে রাজনৈতিক আন্ডারে যখন চলে গেছে, তো এখন বাংলাদেশ এম্বাসিতে বিভিন্ন ধরনের অপকর্ম চলে, অফিসারগুলো এইসব কাজগুলা করে। এরে অপকর্ম বলতে বিভিন্ন ধরনের, মনে করেন যে মারে, মনে করেন যে আপনি ফাস্টফুড খুঁজতে গেছেন, আপনাকে মারবে, আপনার থেকে না হলে ভিতরে সমস্যা করবে, অফিসারগুলো জামালা করে। এর বাইরে আবার কি হয়, এখানে বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান হয়েছে বড় বড়, যারা মনে করেন যে বাঙালিদেরকে নিয়ে মনে করেন কাজ করে, তারা বেতন দেয় না। তো ব্যাপারটা হয়তো এমন হতে পারে যে বাংলাদেশ সরকার মনে হয় বেতন দেয় না বা বেতনের অভাবে এমন কিছু কিনা, আমি ঠিক জানি না। বিভিন্ন রাষ্ট্রদূতের বা ডিপ্লোমেসির সাথে রিলেটেড অনেকেই দেখেন হয়তো আমার ভিডিও কোনো না কোনোভাবে। তো বিষয়টা কতটুকু নৈতিক বা যৌক্তিক আমি ওইদিকে জাজ করতে যাচ্ছি না। আপনাদের মতামত বা এই মালয়েশিয়াতে আপনাদের যে অবস্থান, যে সমস্ত বাইরে মালয়েশিয়া থেকে এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের অভিজ্ঞতা কেমন কমেন্টে অবশ্যই জানাবেন। এটা একটা রেস্টুরেন্ট, এটা ভাবে কোনো বাংলাদেশি বা বাংলা রেস্টুরেন্ট। চলেন দেশি খাবার খাই, খিদে লাগছে, বাংলা মিষ্টি দেখা যাচ্ছে এখানে। তো চলেন বসি খাই। তাই আমার খিদা লাগছে, কী খাবো আপনি বলেন, আপনি যেটা বলেন সেটাই খাবো। না খিদে লাগছে, ভাত খান, রুটি খান, কোনটা খাবেন? ও, রুটি আছে, নান রুটি কি দিয়ে খাইতে পারি? ডাল সবজি আছে, এখানে বিরিয়ানিও আছে। আচ্ছা চলেন বাংলা আইটেম এখানে দেখি। এখানে দাম লেখা আছে, তেলাপিয়া 1 পিসের দাম 6 রিঙ্গিত। এটা কি হাঁসের গোস্ত? আগে বা হাঁসের গোস্ত পাওয়া যায় 12 টাকা হচ্ছে 1 প্লেট, না 1 প্লেট। এই হচ্ছে দাম। মুরগি, এটা খাসি 15 টাকা। রুটির দাম কত? 3 টাকা। একটা 3 টাকা। তো নান রুটি 3 টাকা, মানে বাংলাদেশের 90 টাকা মতো হয়। নান রুটি দেন, খাসি দেন। এই যে ভদ্রলোক বসে আছে, উনি লোকাল। আমি যতদূর জানি এখানে বিজনেস রুলস অ্যান্ড রেগুলেশন বলতে একজন লোকালকে অবশ্যই এখানে ক্যাশে বা রেগুলেটরি কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এই রুটির দাম বাংলাদেশি টাকায় 90 টাকা। এটা নান রুটি 3 রিঙ্গিত বলতে পারেন, 93 বা 95 এরকম। আর এটা হচ্ছে খাসির গোস্ত। রুটি খাবো, রুটি খেয়ে জান প্রাণ সব দিয়ে দেবো। বাংলাদেশি বাইপার এখানে এই বাংলা পাড়ায় যেসব বাংলাদেশিরা থাকেন সবাই এরকম রেস্টুরেন্টগুলোতে খায়, অ্যান্ড এই টাইপের খাবারগুলি পাওয়া যায়। সেই স্বাদ তো। একদম পিওর দেশি স্টাইলে বিক্রি হচ্ছে পান। ভাই কেমন আছেন? ভাই দাঁড়িয়ে আছি, আপনি ভালো আছেন? আপনি আফ্রিকান ভিডিও বেশি করেন না? না, আমি আফ্রিকায় কোনোদিন যাই নাই ভাই, ভয় লাগে। কি বলেন, আফ্রিকান ভিডিও আপনি বেশি করেন, গ্রাম অঞ্চলের ভিডিও। ঠিক আছে, আফ্রিকার নাম শুনলে ভয় লাগে ভাই। না ভয়, আফ্রিকা তো একটা সন্ত্রাসী জাতি, ঠিক আছে। মানে সবাই চিন্তেছে যে আফ্রিকার জঙ্গল থেকে আসছে এই লোক, জঙ্গল থেকে উঠে আসা পাবলিক। এক বিচিত্র আবহাওয়া বলতে পারেন মালয়েশিয়ার, যেটা আমি আসছি আজকে 1 সপ্তাহ। প্রতিটা সপ্তাহে দুপুর 2টা থেকে 3টা 4টা এই সময়টাতে বৃষ্টি আসবে, অ্যান্ড বৃষ্টির জন্য সবাই সেভাবে প্রস্তুত থাকতে হবে। এটাই ব্যাপার। এখন বাজে হচ্ছে 2:32, এখন বৃষ্টি শুরু হইলো, 3টা 3:30 পর্যন্ত থাকবে এই বৃষ্টি। আধা ঘন্টা মতো, আধা ঘন্টা পর আবার বৃষ্টি, বা 1 ঘন্টা পর আবার বৃষ্টি নাই। এই যে ভাই দাওয়াত দিয়েছেন, চলেন ভাইয়ের দোকান থেকে একটু ঘুরে আসি। এটাও সেম ওরকমই দোকান, যেখানে হচ্ছে মানে দেশে যাওয়ার জন্য সবাই, এখানে বাঙালিরাই শুধু কিনে, এখানে বাঙালিরাই কিনে, বাঙালি, পাকিস্তানি, নেপালিরা, আর বাইরে কেউ নাই। আর অন্য জাতিরা তো মানে মোটামুটি বাঙালি, নেপালি বা পাকিস্তানি খুব কম, বাঙালিরাই সবচেয়ে বেশি। এখানে আবার দেখি সেলুন আছে। চুল কাটা কত নেন? 15 রিঙ্গিত, মানে 450 টাকা এরকম। হেয়ার কাটিং, বাংলাদেশি সেলুন।
মোটামুটি বাংলাদেশ থেকে যে কেউ আসে অ্যাটলিস্ট এই এরিয়াটাতে একবার হলেও ভিজিট করে দেশি ফিল নেওয়ার জন্য, দেশি যে ভাব এই ভাবটা নেওয়ার জন্য বেসিক্যালি। মোটামুটি এটাই ছিল এই মালয়েশিয়ার বাংলাপাড়া, যেখানে বলতে পারেন যে সবাই কিছু বিদেশি বিনিয়োগকারী আর কিছু বলতে পারেন পুরোটাই বাংলাদেশি বিনিয়োগকারী, বৈধ অবৈধ অনেক ব্যাপারগুলো। আপনারা এতক্ষণ পর্যন্ত যেটা দেখেছিলেন এটা সম্পূর্ণটাই ছিল রাজধানী কুয়ালালামপুরের বাঙালিপাড়া। কিন্তু এই বাঙালিদের যে কমিউনিটি এটা বলতে পারেন মোটামুটি পুরো মালয়েশিয়া জুড়ে বিস্তৃত। বিভিন্ন জায়গাগুলোতে বাঙালিরা বিভিন্ন সেক্টরগুলোতে আছে, ফার্ম বাগানে আছে, ফ্যাক্টরিতে আছে, কনস্ট্রাকশনে আছে, ব্যবসার সাথে আছে। তবে বাঙালিরা এখানে ইনভেস্টর না হওয়া পর্যন্ত ব্যবসা করার অনুমতি পায় না, যদিও বা অনুমতি ছাড়াও অনেকে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু ডিফারেন্ট কিছু ব্যবসা এখানে আছে। সবচেয়ে যে বড় ব্যাপার সেটা হচ্ছে এই বাংলাদেশি ভাইদের হাত ধরেই পুরো মালয়েশিয়া নয়, শুধু সৌদি, দুবাই, কাতার এরকম দেশগুলো ছাড়াও বিশ্বের অনেক অনেক উন্নত দেশ এই বাংলাদেশিদের রক্তে গামে গড়া বা রক্ত এবং গামের সমুদ্রে দাঁড়িয়ে আছে। এই যে রাস্তাঘাট, কনস্ট্রাকশন, এত উঁচু উঁচু দালান, বিল্ডিং, ডেফিনেটলি হয়তো বা টেকনিশিয়ান ভিন্ন দেশের হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল যে পরিশ্রম এই পরিশ্রমটা কোনো না কোনোভাবে বাংলাদেশি ভাইরাই করেছেন। আলী ইমরান ভাইকে প্রথম পেলাম, যিনি হচ্ছেন শেফ এই দেশে। এটা খুবই পশ একটা রেস্টুরেন্ট, দেখেই বোঝা যাচ্ছে। কত বছর ধরে আছেন? আমি এখানে আসি আপনার 2006 সালের এপ্রিল থেকে। 20 বছর? হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি। আপনার বয়স কত? আমি 17-তে আসছি, আমার যখন বয়স 17। অর্থাৎ 40 বছর একদম। বলতে পারেন। জীবনের অর্ধেকেরও বেশি সময় উনি মালয়েশিয়ায় কাটাই দিয়েছেন, মাশাআল্লাহ। একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে এই মালয়েশিয়ায় বাংলাদেশ এম্বাসির প্রতি অনেকের অনেক অভিযোগ, অনেক আপনাদের প্রবাসী ভাইদের। এটা আসলে কেমন, মানে কি ব্যাপারটা কেমন, মানে প্রবাসীদের প্রতি কেমন এই এম্বাসি? রিসেন্টলি আমি গত 24 তারিখে অ্যাম্বাসি ফেস করছি। যারা জানে না, লোক মাধ্যমে কাজ কাম করাইতে চায়, তাদের জন্য মনে করেন খুবই বিরক্তকর লাগে। কিন্তু যেমন আমি গেলাম একদম স্মুথ। এমনটাও শুনেছি যে এম্বাসির লোকেরা নাকি টাকা চায়। অ্যাম্বাসির লোকেরা কখনো টাকা চায় না। তো মিক্স কমেন্ট পেলাম এম্বাসির ব্যাপারে। এক ভাই বললেন যে উনি নিজের হাতে টাকা দিয়ে বা ঘুষের মতো একটা লেনদেন হয়েছে ওনার সাথে। আরেক ভাই বললেন যে না, ওনার সাথে এরকম কখনো ঘটেনি। তো এই দুই মতের মধ্যে কমেন্টটা আমি আপনাদের কাছ থেকে নিতে চাই। আসল দৃশ্যপটটা আপনারা কমেন্ট করে জানান। আপনারা যারা যেই অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন সেগুলো অবশ্যই কমেন্টে লিখে জানান। আমি একতরফা কাউকে দোষ দিতে চাচ্ছি না। আপনারা যারা কিনা সেবা গ্রহীতারা আছেন বা ভুক্তভোগীরা যদি আছেন, আপনারাই আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানান। যদি খারাপ কিছু হয়ে থাকে, এমন কোনো ব্যাপার হয়ে থাকে, এটা প্রবাসীদের জন্য নিঃসন্দেহেই বলতে পারেন যে খুবই দুর্ভাগ্য এবং হতভাগার মতো একটা ব্যাপার। আমার মতো যারা দেশ বিদেশ ঘুরতে পছন্দ করেন, আপনারা নিঃসন্দেহে ভিসা প্রসেসিং, এয়ার টিকিট এবং আপনার স্বপ্নের গন্তব্যের কাস্টমাইজড ট্যুর প্যাকেজ সহ নানান সাপোর্ট আপনারা পেতে পারেন ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে। ফেসবুক পেজ এবং কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল বা স্ক্রিনে দেওয়া রইল, আপনারা সাইডে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। পাকিস্তান, কেনিয়া অ্যান্ড মালয়েশিয়া, থাইল্যান্ড এই দেশগুলোর রানিং প্যাকেজ চলতেছে। যদি কেউ গ্রুপে জয়েন হতে চান তাও খুব দ্রুত যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকের এই মালয়েশিয়ার বাংলাপাড়া। জঙ্গল গোড়া সেই মানুষটা এখন বিভিন্ন ইট পাথর এবং কংক্রিটের শহরগুলোতে ঘুরে বেড়াচ্ছি। খুব শীঘ্রই ইনশাল্লাহ আমি আবার ফিরে যাব আমার সেই ফেলে আসা জঙ্গলে। এ পর্যন্ত কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।